সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। ঢাকা বিভাগের ৩ জেলায় বিএনপির কর্মশালা, বক্তব্য রাখবেন তারেক রহমান। যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন সিইসি। শীতের তীব্রতায় দরিদ্র ছিন্নমূল মানুষের কষ্ট, এনটিভির পক্ষ থেকে যশোরে বস্ত্র বিতরণ। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট। এ রায়ের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায় পর্যবেক্ষণে আদালত বলেছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। Constitution 15 Amendment Bill 2011 সংসদে পাস হলো। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে, যাতে 54টি বিষয়ে সংযোজন, পরিমার্জন ও পরিবর্তন করা হয়। সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে আদালত। সেই রুলের শুনানিতে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ আরও কয়েকজন। শুনানি শেষে মঙ্গলবার রায় দেয় আদালত। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 6টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে, সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। থার্ড, ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন, রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। সেই ভিত্তিকে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ গণতন্ত্র ধ্বংস হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। সাতের ক্ষতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রিটকারী বলেন, এর ফলে কেউ আর ফেসিবাদী হয়ে উঠতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। এর ফলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক মৃত্যু হয়েছিল এবং গত 3টি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি, একদলীয়ভাবে হয়েছিল, যা বারবার রাজনৈতিক দলগুলো বলে আসছিল। হাইকোর্ট সেই পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করার ফলে আবার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং কেউ স্বৈরাচারী বা এককভাবে নির্বাচন করার আর চিন্তা করবে না, এমনটাই মনে করছেন আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। গুম, খুন, হত্যাসহ বেশিরভাগ মানবতাবিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশে গুম ও গণহত্যা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত রিপোর্ট পেশ করেছে প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির বিষয়ে জানতে চেয়ে 15 দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট।
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ৪৫ আসামির মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের ১৬ জনকে আদালতে আনা হয়। ৩টি আলাদা প্রিজন ভ্যানে সালমান এফ রহমান, ডাক্তার দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, তৌফিকে এলাহি চৌধুরী সহ একে একে হাজির করা হয় আসামিদের। ১ ঘণ্টা ধরে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা এবং গুমের বিষয়ে আদালতে শুনানি করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশে বেশিরভাগ অপরাধ সংগঠিত হয়েছিল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারের নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রীকে বন্দি বিনিময় চুক্তি অথবা ইন্টারপোলের মাধ্যমে আনার বিষয়ে অগ্রগতি জানাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে। তৌফিকে ইলাহি ও কর্নেল ফারুক খানের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযোগ না পেয়ে হাইকোর্টে আবেদন করবেন। প্রাথমিক অভিযোগনামা যেটা পেয়েছি সেটা কপি অফ এলিগেশন না, সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি। সংবিধানের ১০২ ইনভোক করে অনারেবল হাইকোর্ট ডিভিশনে যেতে পারি। আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান, রাষ্ট্র মেরামত ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিএনপির ঢাকা বিভাগের ৩টি স্থানে কর্মশালা আয়োজন করা হয়েছে। এই 3টি জেলা কর্মশালা ঢাকা জেলা কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে, গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিলে গিয়াসউদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মশালা চলছে। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রশ্ন উত্তর পর্বে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা হতে নেতাকর্মীরা অংশ নিয়েছে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা জানান। তিনি বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে নির্বাচনে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি দরকার তারা তা এগিয়ে নিচ্ছেন বলেও জানান। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সিইসি বলেন, সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সীমানা পুনর্নির্ধারণ হয়ে থাকে, কমিশন সেটা দেখবে বলেও জানান তিনি। ঢাকা বিভাগে ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আপনারা সারাদিন এখানে আলোচনা করেছেন প্রতি জেলায় এবং তারপরে বিকেল বেলায় কিছু কারো কিছু প্রশ্ন ছিল, জানার ছিল, সেগুলো নিয়ে আমরা কম বেশি আলাপ করেছি। আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন, আপনারা যেই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসছে, বিষয়গুলি কি ছিল? বিষয়গুলো ছিল, বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে, কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন। কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন? খুব সহজভাবে যদি বলতে হয়, আপনারা যেই নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন, থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে উঠছেন, বসছেন, কথা বলছেন, দেখছেন, জানছেন, শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তা ভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আলোচনায়
মোটামুটিভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা 31 দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছি, কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয়। আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে। এই সকল মানুষকে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন, তাদের যে চাওয়া প্রত্যাশা, দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে, তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই 31 দফা। আপনাদের কথাবার্তাতেও সেগুলি আছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারাদিন আলোচনা নিজেরা করেছেন, যা জেনেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, এগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন, এই 31 দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে। এতক্ষণ শুনছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। 40 বছরে জলাবদ্ধতার সমস্যায় অর্থনৈতিকভাবে পর্যদস্ত হয়ে পড়া যশোরে ভবদহ এলাকার দরিদ্র বয়স্ক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে এনটিভি। শীতের দাপট শুরু হওয়ার সাথে সাথে কম্বল হাতে পেয়ে এনটিভির জন্য প্রাণ ভরে দোয়া করেছেন সবাই। দরিদ্র ছিন্নমূল মানুষের জন্য সামর্থ্যবানরা যেন এভাবে আরও এগিয়ে আসেন সেই কামনাও করেছেন তারা। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। যশোরে অভয়নগর উপজেলার মসিহাটি গ্রামের সঞ্চিতা বিশ্বাসের বাড়িতে পানি উঠেছিল ভাদ্র মাসে। এরপর 4 মাস হতে চলল, এখনও তার বাড়িতে হাঁটু সমান পানি। একের পর এক সাঁকো বসানো প্রায় আধা কিলোমিটার পেরিয়ে উঠতে হয় মূল রাস্তায়। বাঁশের সাঁকো দিয়েই যেতে হয় রান্নাঘরে, টয়লেটে কিংবা গরুর গোয়ালে। পুরো বাড়ি ও এলাকা জুড়ে যেন বাঁশের সাঁকোর এক গোলক ধাঁধা। বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলা সঞ্চিতা বিশ্বাসের পরিবার শীতের জন্য আলাদা কাপড় কেনার কথা চিন্তাই করতে পারেন না। সঞ্চিতা বিশ্বাসের মতোই একই অবস্থা মসিহাটি গ্রামের বিমল মণ্ডল, কালিদাসী বিশ্বাস সহ শত শত বাসিন্দার। এমন অসহায় মানুষদের বাড়িতে গিয়ে এনটিভির সৌজন্যে পৌঁছে দেওয়া হয় কম্বল। ধরো কিছু বানাতে টানাতে পারতেছি না, কম্বল দিলে একটু সুবিধা হয় আমাকে। তোমরা দেশ তো একটা কম্বল, তোমরা ভালো থাকো, আরো বড় হও। এনটিভি দোয়া করো, ওরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে। পরে সুন্দুলি এসটি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ভবদহ এলাকার দরিদ্র অসহায় বয়স্কদের মাঝেও এনটিভির সৌজন্যে কম্বল বিতরণ করা হয়। কয়েক দশক ধরে ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনে আন্দোলনরত ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। এনটিভির পক্ষ থেকে কম্বল উপহার পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি ভবদহবাসীরা। আমরা এই শীতে কষ্ট পাচ্ছি, এই কম্বলটা পেয়ে আমরা খুব শান্তি মনে করতেছি। এনটিভির দোয়া করি যেন তারা এইভাবে জনগণের পিছনে দাঁড়ায়। এনটিভির এই কম্বল দেওয়া দেখে অনেকে এগিয়ে আসবে এবং এই এলাকার মানুষ উপকৃত হবে। স্থানীয়রা বলছেন, এনটিভির দেখানো পথে যদি বিত্তবানরা এইভাবে এগিয়ে আসে তাহলে এই শীতে ভবদহ এলাকার মানুষ বাঁচার সাহস খুঁজে পাবে। এনটিভি নিউজ ডেস্ক। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখতেই পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে মুক্তিযুদ্ধ ছিল একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই, যদিও সেই যুদ্ধে ভারত বাংলাদেশকে সহায়তা করেছে। সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন উপদেষ্টা। এবছর সিলেট একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন মাহমুদুল আলম সায়েম। অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কেবল নরেন্দ্র মোদী তার মতো করে বলেছেন, তবে তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছেন। বাংলাদেশে মানুষ এখন নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে, কোনো বিশেষ দলে লেজুবৃত্তির রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মানুষ এখন নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, দেশে মানুষ নতুন ধারার রাজনীতি চাইছে, কোনো বিশেষ দলে লেজুবৃত্তি রাজনীতি দেখতে চায় না। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় সেখানে উপস্থিত ছিলেন। গাজীপুরে কালিয়াকৈরে শিক্ষার্থী তাজবির হোসেন শিহান হত্যা ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী তাজবির হোসেন মৌজাক হানিফ স্পিনিং মিলের সামনে গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় তাকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, স্টুডেন্ট কার্ড, ভিসা কার্ড, মানি ব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। লালমনিরহাট থেকে সরাসরি বুড়িমারি থেকে চলাচলের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। সরাসরি বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে দুপুরে জেলার হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে অবরোধ করেন স্থানীয়রা। এতে ওই স্টেশনে বুড়িমারি থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন আটকে পড়ে। আন্দোলনকারীরা বলছেন, নামে বুড়িমারি এক্সপ্রেস হলেও সেটি চলে লালমনিরহাট ঢাকা পথে। ফলে জেলার 5 উপজেলার মধ্যে 4 উপজেলার মানুষই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ওই ট্রেনে উঠতে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার মানুষকে অন্য যানবাহনে লালমনিরহাট যেতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত খরচ হয়। একই দাবিতে হাতীবান্ধা বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করছে বিক্ষুব্ধরা। বাগেরহাটে একই এলাকায় বিএনপির 2 গ্রুপ অনুষ্ঠান ডাকায় সংঘর্ষ এড়াতে 144 ধারা জারি করেছে প্রশাসন। কচুয়া উপজেলা গোয়ালমাঠ এলাকায় বিএনপির জনসভা ও বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য MAH সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা দেয়। ইউএনও KM আবু নওশাদ বলেন, উভয় অনুষ্ঠান স্থল অত্যন্ত নিকটবর্তী। অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। বাংলাদেশে চক্ষু চিকিৎসায় অপটোমেট্রির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন চক্ষু বিশেষজ্ঞরা। চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত এক সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ দিদারুল ইসলাম। এতে দেশ বিদেশে স্বনামখ্যাত অপটোমেট্রিস্ট ও চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন। দিদারুল ইসলাম বলেন, বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে সরকারি ভিশন সেন্টারগুলোতে জরুরি ভিত্তিতে অপটোমেট্রিস্ট নিয়োগ এখন সময়ের দাবি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল, ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। ডামি নির্বাচন বিশ্বাস করে না বিএনপি, তারেক রহমান। যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন সিসি। শীতের তীব্রতায় দরিদ্র ছিন্নমূল মানুষের কষ্ট, এনটিপির পক্ষ থেকে যশোরে কম্বল বিতরণ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।